অনার 200 সিরিজের তুমুল জনপ্রিয়তার পর 300 সিরিজ, 400, 500 সবকিছু চলে গেল নিঃশব্দে। ফাইনালি চলে আসলো 600 সিরিজ অ্যান্ড সেই আগের মতোই হাইপ। সো এবার কি তারা এই 600 সিরিজ দিয়ে আগের মতো প্রাইস টু পারফরমেন্স দিতে পারবে? সেটাই জানাবো আজকের ভিডিওতে। আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে অনারের 600। রিসেন্টলি কিন্তু আমরা 600 প্রোরও রিভিউ করেছি, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, কারণ অনেকেই কিন্তু অনেক রকম কোশ্চেন করেছিলেন অনার 600 প্রো এর ভিডিওতে। সো ওই কোশ্চেনগুলোর আগে অ্যান্সার দিব, তারপরে আমাদের আজকের ভিডিও শুরু করব, কারণ আমি জানি এই ভিডিও করার পরও সবাই ওইগুলোই বলবেন। প্রথমত আসি প্রাইজের কথায়। অনার 600 বেস ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন অফিসিয়ালি 64,999 টাকা, মানে 65,000 টাকা। আর আদার্স আনঅফিসিয়াল মার্কেটের কথা বাদ দিই, সেখানে হয়তো আপনারা ঘাটলে বুঝতে পারবেন বেশ অনেকটাই প্রাইস কম রয়েছে। তো এইবার অনেকেই আসলে বলতেছিলেন যে এই ফোনটা কিভাবে মিড রেঞ্জের ফোন হয়। সো তাদের ক্ষেত্রে আমি বলবো, প্রথমত অফিসিয়াল প্রাইস দিয়ে জাজ করব। অফিসিয়াল প্রাইজের একটা অফিসিয়াল ফোন কিনতে গেলে, সেটা হোক স্যামসাং এর ফ্ল্যাগশিপ, হোক আইফোনের ফ্ল্যাগশিপ, হোক ভিভোর ফ্ল্যাগশিপ, সেটা কিন্তু প্রাইস দাঁড়ায় অলমোস্ট 2 লাখের উপরে। এবং যদি আপনারা আনঅফিসিয়াল প্রাইসেও সেই ফোনগুলো কিনেন, প্রায় 1,20,000 থেকে 1,50,000 টাকার মধ্যে হয়ে থাকে। তো সেদিক থেকে এই ফোনটা অফিসিয়ালি 65,000 টাকাও যেমন মিড রেঞ্জ হয়, আবার আনঅফিসিয়ালি 45 থেকে 50,000 টাকাও কিন্তু মিড রেঞ্জ হয়। তো এই জিনিসটা কিন্তু আপনার মানতে হবে, কারণ ওই আগের মতো 30,000 40,000 টাকায় মিড রেঞ্জ হবে ওই দিন আর এখন নাই, এবং ফোনের পার্টস বা আদার্স জিনিসগুলো কিন্তু বেড়ে গেছে। তো সেদিক থেকে ধরতে গেলে এইটাকেও কিন্তু এখন এসে সেই মিড রেঞ্জই বলতে হচ্ছে। এখানে আসলে আমার, আপনার বা কোম্পানির কারোরই দোষ দেওয়া যাচ্ছে না। শুরুতেই এই ফোনটা 3টা কালার ভেরিয়েন্ট আপনারা অ্যাভেলেবেল পাবেন, এরকম অরেঞ্জ কালার, গোল্ড হোয়াইট এবং ব্ল্যাক। তারপরে ডিজাইনের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আইফোনের 17 সিরিজ থেকেই কিছুটা ইন্সপায়ার হয়েছে। তবে ফোনটার ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম। এখানে মেটাল বডি ব্যবহার করা হয়েছে এবং পেছনে ম্যাট কম্পোজিট ফাইবার ব্যাক ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগে এবং ম্যাট হওয়ায় এখানে কিন্তু কোনো রকম হাতের মাঝেস লাগে না। তাছাড়া ফোনটা হাতে নিয়ে খুব প্রিমিয়াম এবং তার সাথে সফট একটা ফিল হয়, কারণ এর এজেসগুলো হালকা একটু কার্ভ করা, যার জন্য খুব একটা হার্শ ফিল হয় না। এবং 190 গ্রামের ওজন এই ফোনটা, সো ধরেও কিন্তু খুব একটা বাল্কি ফিল হয় না। ডিসপ্লে সেগমেন্টে ফোনটাতে রয়েছে একটা 6.57 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট এবং এটা একটা 10 বিট ডিসপ্লে। তাছাড়া ফোনটাতে কিন্তু আপনারা 3840 হার্জের PWM ডিমিং সাপোর্ট রয়েছে, HDR ভিভিড রয়েছে এবং 8000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। স্পেক খুবই ভালো, এবং তার থেকেও ভালো হচ্ছে ফোনটার ডিসপ্লের বেজেল। আপনারা ফোনটার দিকে তাকালেই এই ডিসপ্লেটার প্রেমে পড়তে বাধ্য হবেন, কারণ এর যে বেজেল সেটা কিন্তু খুবই ন্যারো করা হয়েছে এবং খুবই সিমেট্রিক্যাল। কোনো দিকে কম বেশি পাবেন না, একদম চারিদিকে রাউন্ডেড, যেটা কিন্তু আমরা আইফোনের বা স্যামসাং এর মডেলগুলোতে দেখে থাকি। তো এই জিনিসটাই কিন্তু এখানে ফলো করা হয়েছে। সো যার জন্য এই ডিসপ্লে আপনি রেগুলার লাইফ ব্যবহার করেন অথবা কন্টেন্ট ওয়াচিং করেন, সব জায়গাতেই একদম সুপার ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স পাবেন। তাছাড়া খুবই ভালো কালার প্রডিউস করতে পারে এই ডিসপ্লেটা, একটু ভাইব্রেন্টের দিকেই, যেটা কিন্তু কন্টেন্ট ওয়াচিং করতে গেলে দেখতে যথেষ্ট আই প্লেজিং লাগে, এবং ভিউইং অ্যাঙ্গেলও খুবই ভালো রয়েছে। তাছাড়া বেজেল কম হয় এবং ব্রাইটনেস ভালো হয়। এই ডিসপ্লেটা দিয়ে ইনডোর বা আউটডোর সব জায়গাতেই কিন্তু খুবই ভালো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচের সাইডে, তবে এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট রয়েছে, এবং এর যে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে তার লাউডনেসও যথেষ্ট ভালো, 200 পর্যন্ত ভলিউম রয়েছে, এবং ফুল ভলিউমেও কিন্তু আমরা খুব একটা ডিস্টরশনের দেখা পাইনি। আমার কাছে এই ফোনটা ভালো লাগার আরো একটা কারণ হচ্ছে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। ফোনটাতে আপনারা ম্যাজিকওএস 10 পাবেন, এবং যা কিন্তু অ্যান্ড্রয়েড 16 দিয়ে এসেছে, এবং অনার এবার ক্লেম করছে তারা কিন্তু 6 বছরের মেজর ওএস আপডেট এবং সিকিউরিটি আপডেট দিবে। তাছাড়া বেশ কিছুদিন ব্যবহার করে এর ইউআই এক্সপিরিয়েন্সে আমি খুবই স্যাটিসফাইড হয়েছি। এখানে তেমন কোনো রকম বাগ ভাল্লুকের দেখা আমি পাইনি। তাছাড়া একদম ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় যথেষ্ট। তার সাথে সাথে যথেষ্ট কাস্টমাইজেশন রয়েছে, যা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এবং এবার কিন্তু তারা এআই সেগমেন্টেও অনেকটা আপগ্রেড নিয়ে এসেছে, যেখানে আপনারা ডেডিকেটেড একটা এআই বাটনই পাচ্ছেন। এখানে আপনারা প্রেস করলেই কিন্তু প্রথমত আপনারা এখানে দেখতে পাবেন যে অনারের এআইটা ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আপনারা সার্কেল টু সার্চ এবং এআই মেমোরিজ এই দুইটা অপশন আপনারা দেখতে পাবেন। তাছাড়া যদি আপনারা যে কোনো ছবির উপরে থেকে এই বাটনটা প্রেস করে ধরে রাখেন, তাহলে সার্কেল টু সার্চের পাশাপাশি আপনারা ইমেজ টু ভিডিও জেনারেটর অপশন পাবেন এবং এআই ফটো এজেন্ট, এই দুইটা এক্সট্রা অপশন পাবেন। এরপরের পারফরমেন্স সেগমেন্টে আসলে ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 4, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর, এবং এটা থেকে আপনারা অন্তত স্কোর পাচ্ছেন অলমোস্ট 10 লাখের আশেপাশে। এবং বেস ভেরিয়েন্ট 8 জিবি র্যাম থেকে শুরু হয়েছে। তো এদিক থেকে
এর র্যাম ম্যানেজমেন্টটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। 8GB যদি আপনারা নেন তারপরেও এটা বেশ ভালো র্যাম ম্যানেজ করতে পারে। আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছি, সেখানে হেভি অ্যাপ্লিকেশন ছিল, লাইট অ্যাপ্লিকেশনগুলো ছিল, তারপরেও বেশ লং টাইম কিন্তু কোনো রকম ল্যাগ বা রিলোড ছাড়াই এই ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলোকে ধরে রাখতে পারে। সো রেগুলার লাইফে যারা হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করেন বা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন, এগুলো কিন্তু এখন অনেক হেভি হয়ে গিয়েছে। তো সেদিক থেকেও আপনারা খুবই ভালো ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমটাও কিন্তু খুবই ফাস্ট ছিল। সো যার জন্য এটা ব্যবহার করে কিন্তু খুবই মজা পাওয়া যাচ্ছিল। তাছাড়া গেমিং সেগমেন্টে এই ফোনটা দিয়ে আপনারা যে কোনো টাইটেলের গেমই খেলতে পারবেন, হাই এক্সপেকটেশন রাখতে পারবেন না, তবে স্ট্যান্ডার্ড লেভেলে একদম স্মুথলি প্লে করতে পারবেন। যেমন আমরা পাবজি খেলেছি এটাতে, সেখানে আপনারা স্মুথ গ্রাফিক্সে কিন্তু এক্সট্রিম প্লাস মানে 90 FPS এর সাপোর্ট পাবেন এবং আমরা মোটামুটি লং টাইম খেলেও খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা পাইনি, তবে সেটা 1 আওয়ার প্লাস হয়ে গেলে মাঝে মাঝে শাটারিং দেখতে পাওয়া যায়। আদারওয়াইজ এই ফোনটা কিন্তু আমরা ওভারহিট হতে দেখিনি, একদম এক্সেসিভ ওভারহিট হয় না। আমরা এটা দিয়ে হেভি গেমগুলো খেলেছি, এর পাশাপাশি আরও কিছু গেম খেলেছি। সো সেগুলোতেও আমরা লং টাইম একদম হেভি গ্রাফিক্সে খেলেও খুব একটা এক্সেসিভ হেড ফিল করিনি। তবে এটার সাইড ফ্রেম যেহেতু মেটাল, তো সেক্ষেত্রে সাইডে কিছুটা ওয়ার্ম ফিল করা যায়, তবে সেটা এক্সেসিভ না। সবশেষে কথা বলি সব থেকে হাইপের যেই পার্টটা থাকে অনার ফোনগুলোতে, সেটা হচ্ছে ক্যামেরা সেগমেন্ট। ফোনটা রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, একটা 200 মেগাপিক্সেলের এআই আলট্রা ক্লিয়ার ক্যামেরা অ্যান্ড রয়েছে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। সো এই দামে এসেও এখানে কোনো রকম টেলিফটো লেন্স দেয় নাই। এই জিনিসটা নিয়ে সর্বপ্রথমই অনেকের কমপ্লেন হতে পারে, ডেফিনেটলি এটা কমপ্লেন করার মতো, কারণ তারা অনার 200 সিরিজ এত পুরনো একটা ফোনেও তারা কিন্তু টেলিফটো লেন্স দিয়েছিল, এত কম বাজেটের ফোনেও। বাট এখনকার এত দামি দামি ফোনগুলোতে কেন টেলিফটো লেন্স দেওয়া হচ্ছে না, অ্যান্ড এইটা নিয়ে আসলে একটু মাথা ব্যথা সবারই হতে পারে। তবে টেলিফটো লেন্সটা আপনারা প্রো ভেরিয়েন্টে গিয়ে পাবেন, তবে সেটার জন্য তো প্রাইসও অনেক, প্রায় লাখ টাকা। তবে হ্যাঁ, ফ্রন্টে আবার এরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, এটা বেশ ভালো একটা সাইন। শুরুতেই ডে লাইট স্যাম্পলের কথা বললে যথেষ্ট ভালো ছবি এটা থেকে পাওয়া যায় ডেফিনেটলি, তবে ছবিগুলো দেখলেই মনে হয় যে হ্যাঁ প্রসেস করা হয়েছে এবং এখানে অনারের নিজস্ব একটু মেকআপ সেগমেন্ট রয়েছে। হিউম্যান ফেস পেলেই তারা কিন্তু আদর করে একটু মেকআপ করে দেয়, যার জন্য হিউম্যান ফেস পিকচারগুলোতে আপনারা একটু জুম করলে দেখতে পাবেন যে ডিটেলের পরিমাণ কিছুটা কমে গেছে, একটু সফটনেস ছবি আসে এবং ফেসটাকে একটু বিউটি বা ব্রাইট করে দেয়। আদারওয়াইজ আপনারা এনভায়রনমেন্টের ছবি তুললে সেখানে আমার কাছে খুবই দারুণ লেগেছে এর রেয়ার ক্যামেরার স্যাম্পল। সেখানে ভালো ডিটেইল এবং ভালো এক্সপোজার ব্যালেন্স করতে পারে এবং হেভি হার্শ লাইটেও কিন্তু যথেষ্ট ভালো ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে পারে। তাছাড়া আলট্রা ওয়াইডে গেলে সেখানে আমরা কালার কনসিস্টেন্সি রেয়ার ক্যামেরার মতো পাইনি, সেখানে একটু কুল টোনে কালার আউটপুট দিয়ে থাকে, তবে ডিটেল মোটামুটি ভালোই রয়েছে। এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে আমরা দেখেছি, আদারওয়াইজ মোটামুটি ভালোই বলবো 12 মেগাপিক্সেল হিসেবে। তবে একটা প্রবলেম মোটামুটি দুইটা সেন্সরে দেখেছি, সেটা হচ্ছে একটু ওভার কন্ট্রাস্টি ছবি দিতে গিয়ে এরা হচ্ছে ডার্ক এরিয়ার যে পার্টগুলো থাকে ওইগুলোকে একটু বেশি ডার্ক করে ফেলে, যার জন্য ওই জায়গাতে ডিটেলের পরিমাণটা একটু কমে যায়। তবে এই প্রবলেমটা আবার ফ্রন্ট সেন্সরে আমরা খুব একটা দেখি নাই, সেখানে 50 মেগাপিক্সেল ওয়াইজ যথেষ্ট ডিটেল এবং শার্পনেস পিকচার আসে। তবে ফেসের ক্ষেত্রে দেখা যায় কি যে ওই যে একটু ব্রাইট করে বা একটু স্মুথ ভাব থাকে কিছু কিছু জায়গায়। সো এই জিনিসটা আবার আপনার মানতে হবে, তবে এটা ফ্রন্ট ক্যামেরায় মানা যায় কারণ এটা দেখতে বেশ ভালোই লাগে। তাছাড়া পোর্ট্রেট সেগমেন্টে আসলে সেখানে কোনো টেলিফটো লেন্স না দিলেও আমাদের মনকে একটু শান্ত করার জন্য তারা কিন্তু টোটাল 3টা ফোকাল লেন্স দিয়েছে, 1x, 1.5x এবং 2x। তো এইখানে পোর্ট্রেটের যদি আমরা কথা বলি, এখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের পোর্ট্রেট এসেছে, এজ ডিটেকশন যথেষ্ট ভালো, খুব একটা মিসম্যাচ করতে দেখা যায় না, তবে ক্রিটিক্যাল সিচুয়েশনে কিছুটা কাটছাট করে ফেলে আর কি। আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ড ব্লাডটাও যথেষ্ট ন্যাচারাল ছিল, খুব একটা আনন্যাচারাল লাগে না। তবে ওই যে অনারের যে একটু বিউটি বা মেকআপ, সেটা কিন্তু আপনারা ফেস বা হিউম্যান পিকচারগুলোতে ডেফিনেটলি খেয়াল করবেন যে ফেসটাকে একটু স্মুথ করে দেয়, যার জন্য একটু বিউটি এবং একটু হোয়াইট থাকে এবং সেখানে ডিটেলের পরিমাণ কিছুটা কমে যায়। ভিডিও সেগমেন্টে আসলে এখানে ভালো ব্যাপার একটা রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ইন ভিডিও লেন্স সুইচ করতে পারবেন। তবে খারাপ ব্যাপার হচ্ছে আপনারা 60 FPS এর সাপোর্ট পাচ্ছেন না, এটা প্রো ভেরিয়েন্টে পাবেন, শুধুমাত্র 4K 30 FPS পাবেন। এবং আরেকটা ভালো ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনারা ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু 4K 30 FPS এর সাপোর্ট পাবেন। এদিক থেকে আমরা কিন্তু ইন ভিডিও লেন্স সুইচ করে দেখেছি, সেখানে একটু জিটারিং রয়েছে ডেফিনেটলি, এইটা তো আইফোনের মতো এত স্মুথ দিতে পারবে না। তবে হ্যাঁ, লেন্স সুইচ করার অপশন যেহেতু রয়েছে, এটা বেশ কাজে আসে অনেক সময়, যারা হচ্ছে টুকটাক আউটডোরে মেমোরি ক্যাপচার হোক বা নিজের দরকার একটু ভিডিও টিডিও করেন। সো ইনস্ট্যান্ট আপনারা আলট্রা ওয়াইড বা মেন সেন্সরে যেতে পারবেন এবং এখানে কিন্তু ইআইএস এবং ওআইএস এর সাপোর্ট রয়েছে, যার জন্য আপনারা যথেষ্ট স্টেবল ফুটেজ পাবেন যদি হেঁটে চলেও ভিডিও করেন তারপরও। এবং ডিটেল এক্সপোজার ব্যালেন্স ঠিকঠাক ছিল, ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতেছিল, মোটামুটি একটু হিমশিম খাচ্ছিল, আদারওয়াইজ এটাকে স্ট্যান্ডার্ড লেভেলের আউটপুট বলা যায়। এবং ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা অলমোস্ট সিমিলার টাইপের গুড ভিডিও পেয়ে যাবেন। অ্যান্ড এইটাতে পোর্ট্রেট মোডে ভিডিও করার অপশন রয়েছে 1080p 30 FPS এ।
ফাইনালি এত সবকিছু ব্যবহার করার জন্য ভাই ব্যাটারিও তো একটু ভালো দরকার। ডেফিনেটলি তারা ভালো ব্যাটারি দিয়েছে। এই স্লিম ফোনটাতেও তারা ব্যবহার করেছে 7000 মিলি অ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি এবং বক্সের মধ্যেই থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং একটা চার্জার। এখানে তারা আবার সিস্টেম রেখেছে রেগুলার চার্জ এবং টার্বো চার্জ। যদি আপনারা টার্বো চার্জ দিয়ে চার্জ করেন এই ফোনটা আপনারা অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, ওইখানে কিন্তু আপনারা ভালো হিটিংও দেখতে পাবেন। সো আপনার যদি খুব ইমার্জেন্সি দরকার হয়, বাইরে চলে যাবেন, তাড়াতাড়ি চার্জ হওয়া দরকার, তাহলে টার্বো চার্জ ব্যবহার করবেন। অথবা যদি আপনার টাইম আছে, ফোনটা পড়ে আছে, তাহলে আপনারা রেগুলার চার্জার দিয়ে চার্জ করবেন। এতে আপনার ব্যাটারির হেলথও ভালো থাকবে, অথবা ফোনটাও বেশ রিল্যাক্সে চার্জ হবে। এবং সেক্ষেত্রে আমরা ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটা দিয়ে আপনারা লাইট ওয়েট ইউজ করলে ইজিলি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মাল ব্যবহার করলে ইজিলি 1 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি আপনি হেভিও ইউজ করেন তাহলে কিন্তু অলমোস্ট 10 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পাবেন আপনারা এই ফোনটি থেকে। সো ব্যাটারি নিয়ে আসলে কারোরই কোনো কমপ্লেন থাকার কথা না। ফাইনালি আমরা কনক্লুশন পার্টে আসি। এইখানে এসে সবারই একটা জায়গায় গিয়েই আটকাবে আমি জানি, সেটা হচ্ছে প্রাইসিং। এখন ভাই দেখেন, মার্কেটের যেই ঊর্ধ্বগতি সবকিছুর এবং সবকিছুর প্রাইস যতটুকু বেড়েছে, সেদিক থেকে আসলে একটা অফিসিয়াল ডিভাইস হিসেবে চিন্তা করলে এটার প্রাইসটা আপনার কাছে অত বেশিও মনে হওয়ার কথা না। আবার যদি আপনি আনঅফিসিয়াল কিনতে যান সেক্ষেত্রে আবার দেখতে পাবেন এটা মোটামুটি স্ট্যান্ডার্ড প্রাইজিংয়েই রয়েছে। তো সেদিক থেকে আমি বলবো যে অফিসিয়াল প্রাইসটা যদি সামনে কিছুটা কমে তাহলে হয়তো এটা সবার জন্যই ভ্যালু ফর মানি একটা ডিভাইস হবে। আদারওয়াইজ আপনাদেরকে এটা মানতে হবে যে সব ফোন আসলে সব ইউজারদের জন্য বানানো হয় না। সেটাতে আপনার স্ন্যাপড্রাগনের 80 এলিট বা হায়ার রেঞ্জের প্রসেসর দিবে না, সেটাতে আপনার হায়ার রেঞ্জের ডিসপ্লে দিবে না। তো এইটা আপনাকে মানতে হবে যে এইটাতে ভালো ডিসপ্লে আছে, এটাতে ভালো ইউআই এক্সপেরিয়েন্স আছে, এইটাতে ভালো ডিজাইন আছে, ভালো বিল্ড কোয়ালিটি আছে, ভালো ব্যাটারি আছে, সেদিক থেকে পারফরমেন্স এটা আবার স্ট্যান্ডার্ড রেখেছে, ক্যামেরাতে মোটামুটি ভালো রেখেছে। তো এই জিনিসগুলো আপনাকে মানতে হবে যে একটা ফোন অলরাউন্ডার হয় না। সো এখন ডিসিশন আপনার যে আসলে আপনার কোন কোন জিনিসটা দরকার অ্যান্ড ওই জিনিসটা আসলে এইটা যে ভ্যালু আপনার থেকে রাখছে সেটা সার্ভ করতে পারছি কিনা। সো ওই ডিসিশনটা কিন্তু আপনার নিজেরই নিতে হবে। সো বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।